নমস্কার, আরও একবার চলে এলাম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকে ক্লাস 7-এর ভূগোল বইয়ের একটি অধ্যায় এশিয়া মহাদেশ, এইটি নিয়ে আজকে একটু রিভাইজ করব। এই এশিয়া মহাদেশটি প্রথম একক অভিক্ষা মূল্যায়নে তোমাদের পাঠ্য অধ্যায়ে রয়েছে। এবার এই যে অধ্যায়টির প্রচুর একটা বড় অধ্যায়, এটা পড়ব কিভাবে, শেষ করব কিভাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর এবং পড়ার যে টেকনিক সেইটা নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ভূগোল, এবং যেটি আজকে আমরা রিভিশন দেব সেটি হলো এশিয়া মহাদেশ। আশা করছি তোমাদের সকলেরই এই এশিয়া মহাদেশ পড়া কমপ্লিট হয়েছে। এবার আমরা কোনগুলি বেশি করে পড়ব এবং কোনগুলি হালকার ওপর রিডিং দিয়ে চলে গেলে হয়ে যাবে, সেই জিনিসগুলি আমরা এবার দেখব। চলো তাহলে এশিয়া মহাদেশের প্রথম পৃষ্ঠাতেই দেখবা পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। এটি কিন্তু দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এটা বলে রাখছি। তারপর মাউন্ট এভারেস্ট স্থলভাগের উচ্চতম শৃঙ্গ বা অংশ, এটা পড়বে। তারপরে দেখো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি বৃহত্তম বদ্বীপ সমভূমি, এটা অবশ্যই পড়তে হবে। পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা, খুব ইম্পর্টেন্ট। বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম, এটাও ইম্পর্টেন্ট। লবণাক্ত হ্রদ মরুসাগর, জলভাগের নিম্নতম অংশ, এটাও খুবই ইম্পর্টেন্ট। সর্বাধিক জনবহুল মহাদেশ হলো এশিয়া, পৃথিবীর 60% মানুষ কিন্তু বসবাস করে এই মহাদেশে, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করছি, এই যে মৌসিনরাম, এই যে জায়গাটি, এটি ভারতের কোথায় রয়েছে বা কোন রাজ্যে রয়েছে, এটা কেউ পারলে কমেন্ট করে জানিও। কেউ পারলে কিন্তু এটা কমেন্ট করে জানিও। ওকে, চলো পরের পৃষ্ঠাতে আসছি। দেখো তাহলে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়, এটা এখান থেকে পড়ে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো মানের স্কুল যেখানে রয়েছে বা স্কুলে যেখানে ভালো মানের ছাত্র রয়েছে, সেই সব জায়গায় এই কোশ্চেনটা কিন্তু খুবই আসে। এছাড়া এর আয়তনটা একটু পড়ে নেবে, তবে অবস্থানটা খুব ইম্পর্টেন্ট, এবং কোন কোন জিনিসগুলো নিয়ে বা কোন কোন মহাসাগর বা সাগর রয়েছে চতুর্সীমানায়, সেইগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এশিয়া ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত এবং ইউরাল নদী। এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে লোহিত সাগর ও সুয়েজ খাল, খুবই ইম্পর্টেন্ট। দেশের সংখ্যা 48টি। বিখ্যাত শহর টোকিও, করাচি, লাহোর, দিল্লি, কলকাতা, বেজিং। আচ্ছা, কেউ কি বলতে পারবে টোকিওটা কোন দেশের? জাপানের। বেজিং শহর কোন দেশের? চায়না। আচ্ছা, করাচি কোন দেশের? পাকিস্তান। এবার এইটা একটু পড়ে নেবে, সভ্যতার জন্মক্ষেত্র প্রাচ্য সংস্কৃতির ঐতিহ্য হলো এশিয়া মহাদেশ। এটা জাস্ট রিডিং পড়ে নেবে, তাছাড়া সেরকম এখানে ইম্পর্টেন্ট দেখছি না। তবে আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো হোয়াংহো নদী উপত্যকা ছিল চীন সভ্যতার আঁতুড়ঘর। এই হোয়াংহো নদী উপত্যকা কিন্তু চীন সভ্যতার আঁতুড়ঘর বলা হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলছি, চীনের কান্না কোন নদীকে বলা হয়? হোয়াংহো নদীকে, বা চীনের দুঃখ। আচ্ছা, এশিয়ার প্রাকৃতিক পরিচয়টা পড়ে নেবে। এখানে দেখো দুটি পর্বত গ্রন্থির কথা বলা হয়েছে এশিয়া মহাদেশে, একটি পামির আর একটা আর্মেনীয়। এবার এই পামির আর আর্মেনীয় গ্রন্থি থেকে কোন কোন পর্বতমালা ছড়িয়ে পড়েছে চারিদিকে, সেইটা এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এইটা হচ্ছে পামির গ্রন্থি। পামির গ্রন্থি থেকে ছড়িয়ে পড়েছে সুলেমান, হিন্দুকুশ, তিয়েনসান, কারাকোরাম, হিমালয়, এইগুলি সব পামির মালভূমি থেকে ছড়িয়ে রয়েছে। আচ্ছা, আবার দেখো এইটাকে বলা হচ্ছে আর্মেনীয় গ্রন্থি, ইউরোপে রয়েছে। এই যে গ্রন্থিটা,
এটা ইউরোপে রয়েছে বলাটা উচিত হলো না আমার। হ্যাঁ, এশিয়াতেই রয়েছে, এশিয়াতে দুটি পর্বতগ্রন্থি রয়েছে, আমরা এশিয়া মহাদেশে পড়াচ্ছি। এটা ইউরোপেও বিস্তৃত হয়েছে এর পর্বতগুলি। আর্মেনীয় গ্রন্থি থেকে নিঃসৃত যে পর্বতগুলি সেটা কি কি দেখো, টরাস, পন্টিক, এলবুর্জ, এরকম জাগ্রস বিভিন্ন পর্বতমালা চারিদিকে ছড়িয়ে গেছে। আবার এই দুটো গ্রন্থিকে যুক্ত করেছে কোন পর্বতমালা সেটা পড়ে নেবে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে নিশ্চয়ই এই দুটো পর্বত। আচ্ছা, এবার দেখো এখানে একটা ছবি দিয়েছে যে পামির গ্রন্থি থেকে নিঃসৃত পর্বতগুলির নাম এইগুলোতে লিখতে হবে, আর এটা হচ্ছে আর্মেনীয় গ্রন্থি থেকে নির্গত পর্বতমালাগুলির নাম লিখতে হবে। এইবার আমি তোমাদেরকে বলে রাখছি, পামির গ্রন্থি থেকে নিঃসৃত বা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে তার মধ্যে একটি হলো হিমালয়। হিমালয় পর্বতমালা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে। চলো তারপরে এখানে একটা শর্ট পাওয়া যায়, হিমালয় ও কুইনলুন পর্বতের মাঝখানে আছে তিব্বত মালভূমি, খুব ইম্পর্টেন্ট। তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে আছে মঙ্গোলিয়া মালভূমি, এটা চীনে রয়েছে। আচ্ছা, পন্টিক আর টরাস পর্বতশ্রেণীর মাঝে আছে আনাতোলিয়া মালভূমি। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া দক্ষিণের প্রাচীন মালভূমি কি কি, আরবের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, ইন্দোচীন মালভূমি। আমাদের দাক্ষিণাত্যের মালভূমিটা ভালো করে পড়তে হবে। এবার দেখো উত্তরের বিশাল সমতল ভূমি। আচ্ছা, আমরা যখন ভূপ্রকৃতি পড়ছি তখন আমরা কি পাচ্ছি না, পর্বত, মালভূমি, সমভূমি, এইগুলি আমরা পাচ্ছি। তাহলে সমতল ভূমির মধ্যে কাকে পাচ্ছি, তুরানের নিম্নভূমি, সাইবেরিয়ার সমভূমি, পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি। এই শিল্ড শব্দের অর্থটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, এইটা পড়বে একটু, এটা কিসের মধ্যে আছে, সাইবেরিয়ার সমভূমি। এশিয়ার উত্তরে ওব, ইনিসি ও লেনা নদীর পলি সঞ্চয়ে এবং হিমবাহের কাজের ফলে এই সমভূমি সৃষ্টি হয়েছে। এই সমভূমিতে মাঝে মাঝে বন্যা হয়। তাহলে সাইবেরিয়ার সমভূমিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বন্যা হচ্ছে কিন্তু সাইবেরিয়াতে। চলো এছাড়া এখানে সেরকম কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছি না। দাঁড়াও, পরের স্লাইডে আসছি। এবার দেখো এশিয়ার নদ নদী। এশিয়ার নদ নদীর মধ্যে দেখো কি কি পড়বে, উত্তর দিকে প্রবাহিত নদ নদীগুলির নাম ওব নদী, ইনিসি নদী, লেনা নদী, এগুলো পড়বে। আচ্ছা, আর কি পড়বে, এই নদীগুলির বৈশিষ্ট্য পড়বে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই নদীগুলোর বৈশিষ্ট্য 2 নম্বরের জন্য, যাদের ভালো মানের স্কুল বা ভালো মানের স্টুডেন্ট রয়েছে যেসব স্কুলে, সেসব জায়গা থেকেই এই কোশ্চেনগুলো একটু আসে। দেখো, এই নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশে হিমমণ্ডলে অবস্থিত। হিমমণ্ডল মানে কি, যেখানে বরফ জমে থাকে, তাই বছরের 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মোহনায় বরফে বাধা পেয়ে বন্যা সৃষ্টি করে। মানে কি, বৃষ্টিটা হলো, সামনে বরফ জমে আছে, এই সেই বৃষ্টির জলটা বরফকে ভেদ করে যেতে পারছে না, বরফটা আটকে আছে রাস্তাটা। তাহলে কী হবে, তাহলে তো সেই জলটা উল্টে আবার চলে আসবে পিছন দিকে, তাহলে সেই জায়গায় কী সৃষ্টি করবে, বন্যা সৃষ্টি করবে। আচ্ছা, এবার দেখো নদীগুলি যাতায়াতের অনুপযোগী, নদীর উপত্যকা জনবিরল, মানে মানুষজন একদম নাই, নদী অববাহিকায় একাধিক জলাভূমি দেখা যায়। চলো পরের জায়গাতে আসছি। এখানে দেখো ওব, ইনিসি ও লেনা নদী কোন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে এটা পেয়ে যাবে ওই পৃষ্ঠাটাতেই।
আচ্ছা, উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে কোনটির দৈর্ঘ্য সব থেকে বেশি? দেখবে তিনটে নদীর নাম লেখা আছে, তার পাশে দৈর্ঘ্য লেখা আছে, যেটিতে বেশি রয়েছে সেটি হচ্ছে দীর্ঘতম নদী। আচ্ছা, এশিয়ার উত্তরবাহী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন? ওই যে নদীর বৈশিষ্ট্যের প্রথম পয়েন্টটাই হচ্ছে কেন বন্যা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দক্ষিণ দিকে প্রবাহিত নদী। এবার দেখো গঙ্গা নদী, এর উৎসটা পড়তে হবে, ব্রহ্মপুত্র নদী উৎস পড়তে হবে, সিন্ধু নদী উৎস পড়তে হবে। এই তিনটির উৎস পড়া মাস্ট, উৎস পড়াটা মাস্ট। এছাড়া নদীর দৈর্ঘ্য এগুলোও পড়বে, তবে গঙ্গাটা বেশি পড়বে। সম্ভবত গঙ্গা নদীর দৈর্ঘ্য এখানে কি লেখা আছে, সেটা হচ্ছে 2510, কিন্তু আমার যতদূর জানা সেটা হচ্ছে 2525। এটা একটু দেখে নেবে বা স্কুলের স্যারদের একটু জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা, এই নদীগুলোর মোহনা কোথায়? এইগুলো একটু পড়বে। মোহনা, মোহনা মানে যেখানে গিয়ে নদী পতিত হয়, শেষ হয়, মেশে যে জায়গায়, সেটা সাগর উপসাগর হতে পারে কিংবা কোনো একটা রনে গিয়েও হতে পারে, ঠিক আছে। যেরকম লুনি নদী ভারতের, সেটি কচ্ছের রনে গিয়ে পড়েছে। আচ্ছা, এইখানকার নদীর বৈশিষ্ট্যগুলি একটু দেখবে। নদী নিম্ন গতিতে বর্ষাকালে বন্যা দেখা যায়, এগুলি কিন্তু বৃষ্টি জল আর বরফ গলা জলে পুষ্ট নদী। অধিকাংশ নদ নদী ঘনবসতিপূর্ণ, নদ নদীর অববাহিকাগুলি ঘনবসতি। অববাহিকা জিনিসটা কি? এই মনে করো নদী প্রবাহিত হচ্ছে, এই পাশে এইসব অঞ্চলে গাছপালা হয়ে আছে, এই বাড়িঘর হয়ে আছে, হ্যাঁ, এই জায়গায় হয়তো একটা চাষের জমি আছে, হ্যাঁ, হয়তো এখানে চাষ করা হয়, এইখান দিয়ে একটা ব্রিজ করা আছে মনে করো, এই ব্রিজ চলে গেল এই দিক দিয়ে, হ্যাঁ, এখানে একটা হয়তো গাছ আছে। তার মানে কি, নদীটা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে তার চারিপাশে তো একটা বিস্তীর্ণ ভূভাগ রয়েছে, নদী অধ্যুষিত অঞ্চল রয়েছে, সেই অঞ্চলটি হলো নদী অববাহিকা। এই অববাহিকাগুলোতেই তো মানুষজন বসবাস করে। তো এখানে সেটাই বলছে, অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘন বসতিপূর্ণ, মানে ঘন সন্নিবিষ্টভাবে মানুষ বসবাস করে। আচ্ছা, আরেকটা জিনিস খুব আসে, সেটা হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পতিতস্থল, আর হচ্ছে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম সাতল আরব, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর ইরাবতী নদী হচ্ছে মর্তাবান উপসাগরে পড়েছে, এটা একটু দেখে নেবে। চলো তারপরের পৃষ্ঠায় আসি। এশিয়ার দক্ষিণবাহী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদীর নাম কোনটি? দেখে নেবে, কোনটির দৈর্ঘ্য সব থেকে বেশি, সেটি হচ্ছে দীর্ঘতম নদী। সেটার দৈর্ঘ্য কত কিমি সেটাও পড়ে রাখবে। আচ্ছা, পূর্ব দিকে প্রবাহিত নদী, এবার আছে ইয়াংসি কিয়াং, সিকিয়াং, হোয়াংহো, আমুর। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইয়াংসি কিয়াং আর হোয়াংহো, এই দুটো চীনের নদী। আচ্ছা, চীন সাগরের মোহনা, এটা হচ্ছে পোহাই উপসাগরে, এটা হচ্ছে মোহনা। আর এই নদীর বৈশিষ্ট্য কি? এই নদী অববাহিকা ঘন বসতিপূর্ণ, নদীগুলি নিম্ন প্রবাহে পলি সঞ্চয় করে সমভূমি গড়ে তুলেছে, ফলে এখানে কৃষি ও শিল্পের উন্নতি ঘটেছে। ইয়াং শিকিয়াং নদীকে বলে স্বর্ণরেণু নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে হোয়াংহো নদীকে বলে হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে পিত নদী বলা হয়, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণু নদী বলে? এর আগের পয়েন্টে লেখা ছিল, কোন নদীকে বলা হয়? ইয়াংশি কিয়াংকে, ইয়াংশি কিয়াংকে। এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত দুটির নাম লেখো যারা চীন সাগরে পড়েছে, লিখে দেবে, এখানেই আছে, এই ছকের মধ্যে আছে। এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? এই দেখো, পিত নদী বলা হয়, এক্ষুনি পড়লে কোন নদীকে বলা হয়। দেখো, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম মানে কি? সব থেকে দৈর্ঘ্যে বেশি, যে দৈর্ঘ্যে বেশি, দীর্ঘতম মানে কি? দৈর্ঘ্যে বেশি। তাহলে এবার দেখে নাও এই দৈর্ঘ্য এদের মধ্যে কোনটায় বেশি আছে, কোন নদীতে বেশি আছে। দেখো, ইয়াংসি কিয়াংয়ে বেশি আছে, 5530 কিলোমিটার। তাহলে এইটা হবে উত্তর। তাহলে কি হবে এশিয়ার দীর্ঘতম নদী? ইয়াং শি কিয়াং, চীনের নদী কিন্তু এটা, হ্যাঁ, 5530 কিমি। চলো এবার পরে দেখো, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, এখানে স্বাভাবিক উদ্ভিদটা একটু ভালো করে এইটুকু রিডিং পড়ে নেবে। নিরক্ষর জলবায়ুতে যেসব উদ্ভিদ জন্মায় তাকে চিরহরিৎ বা চিরসবুজ উদ্ভিদ বলে, আর মরুভূমি অঞ্চলে যেগুলো জন্মায় তাকে কাঁটা জাতীয় উদ্ভিদ বলে। দেখবে মরুভূমি অঞ্চলে যে গাছগুলো জন্মায়
তাদের গায়ে কি থাকে? কাঁটা থাকে, তাই তো? দেখো, এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ। ধারণা মানচিত্র থেকে বুঝে নাও, এইগুলোকে বলা হয় ধারণা মানচিত্র। দেখো, অক্ষরেখার অবস্থান, এগুলো একটু পড়ে নেবে। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্যরশ্মি তত বাঁকাভাবে পড়ে, ফলে বার্ষিক গড় তাপমাত্রা কমে যেতে থাকে। আর কি হচ্ছে? এশিয়া মহাদেশটি 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 82 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত, এটা পাওয়া গেল। উচ্চতার তারতম্য হয়, এইটা তো খুব ইম্পর্টেন্ট। প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় গড়ে 6.4 ডিগ্রি করে তাপমাত্রা কমে যায়, এটাকে বলা হয় ল্যাপস রেট, ঠিক আছে, বা উষ্ণতার কি হলো? আচ্ছা, এশিয়া মহাদেশের মধ্যভাগের উঁচু পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা 4000 মিটারের বেশি, এটা একটু পড়ে নেবে। মধ্য পার্বত্য অঞ্চলে তাহলে তাপমাত্রা কেমন হবে এটা তো বোঝাই যাচ্ছে। সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্রের ধারে গরম ঠান্ডা গরম কোনোটাই খুব বেশি হয় না, তাহলে কি কি ভাবাপন্ন হয় এই জায়গাটা? সমভাবাপন্ন, মানে সমান সমান সমুদ্রতে, ঠিক আছে। অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়, কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থিত কোনো স্থানের জলবায়ু চরমভাবাপন্ন হয়, অর্থাৎ শীতকালে প্রচণ্ড ঠান্ডা আর গরমকালে প্রচণ্ড গরম হয়, ঠিক আছে, এটা পড়ে রাখবে। এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলেরই সমুদ্র থেকে দূরত্ব বেশি, এটা জাস্ট পড়ে রাখবে। এবার দেখো জলবায়ু অঞ্চলটা, দেখো বিভিন্ন জলবায়ু অঞ্চলে এটাকে ভাগ করা হয়েছে, বই ভালো করে দেখে নেবে কোনটা কোন কোন জলবায়ু অঞ্চল। এই যে কালো কালারের, ডিপ কালো কালারের করেছে, এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এরকম করে প্রত্যেকটা চোখ বোলাবে। এবার দেখো জলবায়ু অঞ্চল, প্রধান বৈশিষ্ট্য স্বাভাবিক উদ্ভিদ। এবার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে দিয়েছে, দেখো এটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত অক্ষরেখায় দেখা যায়, কোন কোন দেশে এই জলবায়ুটা দেখা যায়, এখানে শুধু দেশগুলো পড়বে, ঠিক আছে। আর নিরক্ষরেখাটা অবশ্যই অক্ষরেখার ইয়েটা পড়বে, হ্যাঁ, মানে উভয় গোলার্ধের 10 ডিগ্রি, উভয় গোলার্ধের, যেহেতু 10 ডিগ্রি উত্তর আবার 10 ডিগ্রি দক্ষিণ, তাহলে উভয় গোলার্ধ বলা যায় 10 ডিগ্রিতে। আচ্ছা, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর এইগুলোতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। এর বৈশিষ্ট্য কি? দেখো সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে, বার্ষিক গড় উষ্ণতা কথা হয় 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতিদিন বিকালে কি বৃষ্টি হয়? পরিচলন বৃষ্টিপাত হয়। আচ্ছা, এখানকার স্বাভাবিক উদ্ভিদ কি কি আছে? বেশি উষ্ণতা বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ অরণ্য বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগিনি, রোজউড, আয়রনউড, উড সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা, এগুলো দেখা যায়। এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসে হচ্ছে কি এই রোজউড আর আয়রনউড, ঠিক আছে, রোজউড আর আয়রনউড এগুলো আসে। এবার দেখো মৌসুমী জলবায়ু অঞ্চল, এটা 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখায়, ভারতটা তো আছেই মৌসুমী এলাকার মধ্যে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড এইগুলোতে। আচ্ছা, এর বৈশিষ্ট্য কী কী? এর বৈশিষ্ট্য হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরে 6 মাস উত্তর পূর্ব, পরের 6 মাস দক্ষিণ পূর্ব দিকে বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 20 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালে থাকে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে গড়ে 100 থেকে 200 সেমি। যেহেতু আমাদের এটা ভারতের জলবায়ু, বা তোমার হচ্ছে ভারতে ঘটে থাকা এই যে মৌসুমী জলবায়ুর যে প্রভাব, এই জিনিসটা পড়তে হবে, যদিও এইটা পরীক্ষায় সেরকম আসে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছি, দেখো আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল বলে এখানে চিরহরিৎ বা চিরসবুজ পর্ণমোচী বা পাতাঝরা 2 ধরনের গাছই জন্মায়, যেমন আম, জাম, মেহগনি, বাঁশ, আবলুস, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিশুটা পড়বে এখান থেকে, ঠিক আছে। আর আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো পড়ে নেবে। চলো, তারপরে দেখো চীনের উত্তর দিক ও মাঝখানটা এবং
দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশ বিশেষ ধরনের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, যা চীন দেশীয় জলবায়ু নামে পরিচিত। আচ্ছা, চীন দেশের জলবায়ুর বৈশিষ্ট্যটা একবার পড়ে নেবে। আচ্ছা, এই গাছগুলো একটু পড়ে নেবে। চেস্টনাটটা মাথায় রাখবে, আর পাম মাথায় রাখবে, লরেল, এইগুলো পরীক্ষায় আসে। ভূমধ্য সাগরীয়টা জলবায়ুটা বিশাল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিমা বায়ুর প্রভাবে, এটা মনে রাখবে। এখানে কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, ঠিক আছে। আর এটাকে ফলের ঝুড়ি বলা হয়। এই জলবায়ুকে লিখে দিচ্ছি কেন বলা হয় ফলের ঝুড়ি, কারণ এই জলবায়ু অঞ্চলে যে জলবায়ু সারা বছর বিরাজ করে তা ফল চাষের পক্ষে আদর্শ, এবং এই কারণেই প্রচুর ফল গাছ জন্মায়, যেমন জলপাই, আঙুর, লেবু। এছাড়া অন্যান্য গাছগুলো কর্ক, ওক, অলিভ এবং ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়, লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি, এইসব গাছ জন্মায়। যেহেতু এই ফলগুলো জন্মায় এবং ফল চাষের পক্ষে বা ফলনের পক্ষে আদর্শ, সেই কারণে এটাকে বলা হচ্ছে ফলের ঝুড়ি, ঠিক আছে। এবার দেখো আরবের মরুভূমি। ভারত পাকিস্তানের থর মরুভূমি, তাহলে ভারত আর পাকিস্তানের মরুভূমির নাম কি? থর মরুভূমি। ইরাক, ইরান, কুয়েত, এইসব দেশগুলোর উষ্ণতা খুব বেশি ও বৃষ্টিপাত খুব কম, তাই এখানে উষ্ণ মরু জাতের চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। তাহলে মরুভূমিতে কোন ধরনের জলবায়ু দেখা যাচ্ছে? চরম ভাবাপন্ন। আর সমুদ্রে কি দেখা যাচ্ছে? সমভাবাপন্ন। এটা মনে রাখবে। এর বৈশিষ্ট্যগুলো একবার পড়ে নেবে। এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান হচ্ছে পাকিস্তানের জেকোবাবাদ, উষ্ণতা 52°C। আচ্ছা, এই মরুভূমি অঞ্চলে কী ধরনের গাছ জন্মায়? কাঁটা জাতীয়, যেমন কি বাবলা, ফণিমনসা, খেজুর। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রস্বেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়। প্রস্বেদন প্রক্রিয়াটা কি? কেউ কমেন্টে একটু লিখে জানাবে। আচ্ছা, তারপরে আসছি রাশিয়ার সাইবেরিয়া ও সাখালিন দ্বীপপুঞ্জে সাইবেরীয় জলবায়ু দেখা যায়। এগুলো জাস্ট নর্মালভাবে পড়বে। তুন্দ্রাটাও নর্মালভাবে পড়বে, কোন অঞ্চলে রয়েছে তুন্দ্রা, ঠিক আছে। গ্রীষ্মকালে কার কোনটা উষ্ণতা, কীভাবে সেখানকার প্রধান বৈশিষ্ট্যটা বিরাজ করছে, কোন জলবায়ু অঞ্চলে শীতকালে প্রবল তুষারপাত হয়। এছাড়া এখানকার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়বে। আর সব থেকে ইম্পর্টেন্ট এইটুকুর মধ্যে আছে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মস, লাইকেন, শৈবাল জন্মায়। এইটা পরীক্ষায় লাইকেন, লাইকেন কোন জলবায়ুর উদ্ভিদ? এটি হচ্ছে তুন্দ্রা জলবায়ুর উদ্ভিদ। তাছাড়া এখানে সেরকম প্রশ্ন আসে না। আরেকটা আসে, সরলবর্গীয় গাছের তৈকা বনভূমি কোন দেশে অবস্থিত? রাশিয়া। আর এই বনভূমি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। এবার এইগুলো একটু পড়ে নেবে। চীনের ইয়াংশি কিয়াং নদী অববাহিকাটা সম্পর্কে, এটি হচ্ছে চীন দেশ। এখান থেকে উৎপত্তি হয়েছে, উৎপত্তি হয়ে এই যে নদীটা এইভাবে এইভাবে গিয়ে পূর্ব চীন সাগরে গিয়ে পড়েছে, এইখানে এসে মিশেছে, ঠিক আছে, এইখানটা এসে মিশেছে। আচ্ছা, এটা দীর্ঘতম নদী, এখানে লেখা আছে এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী। কোথায় থেকে সৃষ্টি হয়েছে সেটা লেখা আছে, কোন সাগরে গিয়ে মিশেছে সেটা লেখা আছে। এই অববাহিকার কটি ভাগে ভাগ করেছে? না, 3টি ভাগে ভাগ করেছে, সেটা পড়বে। ইয়াংশি কিয়াং নদীর অববাহিকা সম্পর্কে পড়বে। এখানে সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে কোথায়? হ্যাঁ, কোন কার্যের ফলে তৈরি হয়েছে? রেড বেসিন কি? হ্যাঁ, এটা পড়বে একটু। আচ্ছা, তারপরে আর কি পড়বে? হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। হ্যাঁ, চীনের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? ইয়াংশি কিয়াংয়ের মধ্য অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়, আর হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। আচ্ছা, আর কি পড়বে এখান থেকে? এশিয়ার হল্যান্ড বলা হয়, কাকে বলা হয়? ইয়াংশি কিয়াং অববাহিকাকে, তাই তো। আর কি দেখা যায় বলে? পোল্ডার ভূমি দেখা যায় বলে। তাহলে পোল্ডার ভূমি শব্দের অর্থ কি? এটা কমেন্ট করে কেউ জানাবে। সাংহাই শহরটি চীনের বৃহত্তম শহর, শিল্পকেন্দ্র ও শ্রেষ্ঠ বন্দর। কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য একে চীনের ম্যানচেস্টার বলা হয়। কাকে বলা হয়? সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এগুলো। আচ্ছা, ইয়াংশি কিয়াং নদী অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি? এইগুলো পড়ে নেবে। অর্থনীতি মানে কি? টাকা। এই টাকার যেসব সমৃদ্ধি হয়েছে ওই এলাকাগুলোতে, তো কিছু কারণ রয়েছে,
সেই কারণগুলোর পয়েন্টগুলো হচ্ছে এইগুলো: কৃষির উন্নতি, খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের উন্নতি, হ্যাঁ, অন্যান্য এই জিনিসগুলো একটু এর ভিতরে কি কি আছে এইগুলো পড়বে, ঠিক আছে? আচ্ছা, জাপানের টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল উন্নত কেন? জাপানের প্রধান 4টি দ্বীপের বৃহত্তম দ্বীপ হলো হনসু। এটা হচ্ছে জাপানের কটা দ্বীপ নিয়ে গঠিত? 4টি। আর বৃহত্তম কোনটি? হনসু। ঠিক আছে, এগুলো একটু পড়বে, এগুলো ভালো করে পড়বে। এছাড়া পড়বে এইগুলো: টোকিও উপসাগরের ধারে গড়ে উঠেছে বেশ কিছু বড় বড় শহর, যেমন টোকিও, ইয়োকোহামা, কাওয়াসাকি, চিবা। চিবাটা খুব আসে। চিবা, চিবা হচ্ছে কোন হচ্ছে অববাহিকায় বা কোন উপসাগর, না এরকম প্রশ্ন আছে। চিবা কোন উপসাগরের ধারে গড়ে উঠেছে? টোকিও উপসাগর। আচ্ছা, চিবা কোন দেশের একটি শহর? জাপান দেশের। টোকিও তো আসেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে কান্টো সমভূমিতে গড়ে উঠেছে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কিহিন অঞ্চল বা টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। তাহলে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম কি? কিহিন শিল্পাঞ্চল, ঠিক আছে। এটা একটু পড়ে নেবে। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল সম্পর্কে ডিটেলস রয়েছে, ইয়োকোহামাটা ভালো করে পড়বে। ইয়োকোহামা জাপানের সর্ববৃহৎ বন্দর। ইয়োকোহামা এই দেশের বৃহত্তম বহির্বন্দর হিসেবে কাজ করে। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের শিল্প, কি কি শিল্প দেখা যায় টোকিওতে? টোকিও ইয়োকোহামাতে কি কি শিল্প দেখা যায়? কার্পাস, পশম, কাগজ, খাদ্য প্রক্রিয়াকরণ, জৈব প্রযুক্তি, লৌহ ইস্পাত, মোটর গাড়ি, বিমান নির্মাণ, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি। এর তো কিছু সমস্যা রয়েছে, এত শিল্প থাকলে তো হবে না। কি স্বল্প সমস্যা রয়েছে? অত্যন্ত জনবহুলতা, জমির অভাব, সীমাবদ্ধ পরিবহন, পরিবেশ দূষণ। সমাধানের পথ কি? কারখানাগুলো উন্নত সরিয়ে নিয়ে যাওয়া, বিশেষত চিবা, ইরাবাকি শহরকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে জাপান সরকার। চিবা ইয়োকোহামার বিশেষ বৈশিষ্ট্য পড়ে নেবে এইগুলো, এইগুলো নিয়ে আর কিছু বলার নেই, জাস্ট রিডিং। দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়টা ভালো করে পড়বে। 60% খনিজ তেল আছে কোথায়? সেইটা পড়বে, এই অঞ্চলেই রয়েছে। সারা পৃথিবীতে যা রয়েছে তার 60% রয়েছে এইটুকু অঞ্চলের মধ্যে। 30% পৃথিবীর মোট খনিজ তেল উত্তোলনে প্রায় 30% এই অঞ্চল উত্তোলিত হয়। আমি একটু ভুল বললাম, 60% আছে সারা এশিয়ার মধ্যে, আর এইটুকুর মধ্যে কত আছে? 30%। এখানকার প্রধান খনিজ তেল উত্তোলনকারী দেশগুলি হলো সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন। এইগুলো থেকে হচ্ছে তেল উৎপাদন হয়, ঠিক আছে। তেল উৎপাদন হয়, খনিজ তেল। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি? আরব উপদ্বীপ। এটা কি বৃহত্তম রাষ্ট্র? আরব উপদ্বীপের কোনটা বৃহত্তম রাষ্ট্র? সৌদি আরব, তাই তো। তাহলে সৌদি আরব হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ, এটা মাথায় রাখবে। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি? সৌদি আরব। পৃথিবীর 26% খনিজ তেল সঞ্চিত আছে কোথায়? উষ্ণ মরুভূমি প্রধান সৌদি আরবে, তাই তো। এইগুলো একটু পড়বে। এরা কিন্তু আমদানি করে না অত, এরা কিন্তু রপ্তানি করে, ঠিক আছে। এখানে কিন্তু তেলের দাম জলের থেকেও কম, সেটা তোমরা সবাই জানো এটা। আচ্ছা, এই খনিজ তেলের কিছু ব্যবহার রয়েছে, এগুলো একটু পড়ে নেবে। ওপেকের সদর দপ্তর কি? ওপেকের সম্পূর্ণ নাম কি? সেইগুলো পড়ে নেবে, ইংরেজি বাংলায় ভালো করে পড়ে নেবে। ওপেকের কাজ কি? তেলের দাম কত হবে বিশ্ববাজারে তা কি করা? নির্ধারিত করা। খনিজ তেল উত্তোলক অঞ্চলের মধ্যে চলে আসো এবার। খনিজ তেল উত্তোলক দেশ দেখো: সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ওমান, সিরিয়া। এইগুলো থেকে কি হয় না? তেল উত্তোলন হয়। এই তেল উত্তোলনের মধ্যে আবার এখানে ইম্পর্টেন্ট কিছু রয়েছে, যে এই দেশের কোন কোন তৈল খনি রয়েছে। যেরকম সৌদি আরবের ইম্পর্টেন্ট হচ্ছে ঘাওয়ার, সাফানিয়া। ইরানের হচ্ছে নফতিসা, ইরাকের কিরকুক, কুয়েতের বারগান, সংযুক্ত আরব আমিরশাহীর এটাই আসে, কাতারের আসে এইটা, ওমানের নাতি, আর সিরিয়ার ওমর। এইগুলো পরীক্ষায় খুব আসে, এইগুলো একটু দেখে নেবে। এবার দেখো, সৌদি আরবের ঘাওয়ার হচ্ছে বিশ্বের বৃহত্তম খনিজ উত্তোলন কেন্দ্র, আর সাফানিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি। খুব আসে পরীক্ষা এটা।
আচ্ছা, মোটামুটি তাহলে আমরা এটা রিভাইজ দিতে পারলাম, যেগুলো বললাম সেইগুলো কিন্তু মোটামুটি করে পড়বে, কেমন? কারণ 2-3 বার করে রিভাইজ দেবে। আমি যে কোশ্চেনগুলো বললাম রিভাইজ দিলে কিন্তু তোমাদের ভালো মতোই পড়াটা শেষ হয়ে যাবে। আচ্ছা, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আমার ভিডিওটিকে অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলো না। আমি নতুনভাবে আমার চ্যানেলটিকে আবার তৈরি করতে চলেছি। তোমাদের হচ্ছে ভালোর জন্য এটা আমি করছি, নিজের জন্য করছি না। হ্যাঁ, তোমাদের যাতে ভালো মার্কস হয় এক্সামে। তোমরা তো বিভিন্ন স্যারের কাছে পড়োই, তোমরা চেষ্টা করবে সেই সব স্যারের কাছে পড়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলিতে কী কী দেওয়া হচ্ছে সেই সম্পর্কে একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ একটা স্যারের পক্ষে তো সম্ভব হয় না সমস্ত কোশ্চেনগুলো জানানোর, আমারও হয় না, আমিও অনেক কোশ্চেন বাদ দিয়েছি, ঠিক আছে? তবু ইম্পর্টেন্টগুলোকে তোলার চেষ্টা করেছি। এগুলো বারংবার রিভাইজ করবে, বিভিন্ন স্কুলের কোশ্চেন ঘেটে কিন্তু এই কোশ্চেনগুলোকে দেখা যে এই কোশ্চেনগুলো আসছে। হ্যাঁ, এছাড়া আরেকটা তোমাদের গুড নিউজ জানিয়ে রাখি, তোমরা যারা ছোট বন্ধুরা আমাদের চ্যানেলটিকে দেখছো, তোমাদেরকে বলছি যে যদি তোমাদের বাড়িতে দাদা দিদি কেউ থাকে, অবশ্যই তাদের বলবে আমাদের চ্যানেলটিকে ফলো করতে, ইউটিউবে গিয়ে সার্চ করতে WBBAC1 এটা সার্চ করে অবশ্যই যেন আমাদের ভিডিওগুলি দেখে। কারণ আর কয়েকদিনের মধ্যে থেকে বা কয়েকদিন পর থেকে আমরা চেষ্টা করব কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ইংলিশ, ম্যাথ, আরও অনেক কিছু আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই তোমরা চেষ্টা করবে আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দেওয়ার। আমরা এই কোশ্চেনগুলো মানে স্কুলের টেক্সটগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এইগুলো সম্পর্কে আলোচনা করতে থাকবো, বিভিন্ন কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করতে থাকবো। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।